সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করা হবে জানিয়েছে দুদক চেয়ারম্যান। বিদেশি বেনজিরের সম্পদ অনুসন্ধানে বিএফআইইউকে দুদকের চিঠি। বিচ্ছিন্ন সহিংসতার মধ্যে তৃতীয় ধাপে 87টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন, আহত অন্তত 17। সুশৃঙ্খলভাবে নির্বাচন হয়েছে, ভোট পড়েছে 35% মতো বলেছেন সিইসি। শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্বে নির্ভরযোগ্য নাম বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী। যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। এমপি হত্যায় এখনো মোটিভ বের করা সম্ভব হয়নি জানিয়েছেন ডিএমপি কমিশনার। উদ্ধার করা মাংসের ফরেনসিক পরীক্ষা চলছে। কলকাতায় যাচ্ছেন আনারের মেয়ে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করবে দুর্নীতি দমন কমিশন। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। তিনি বলেন, আজিজ আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করা হবে। দুদকের শিডিউলভুক্ত অপরাধ হলে এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও তিনি জানান। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের কাছে আবেদন জানান। সেখানে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগে জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। সেনাবাহিনীর সুনামও ক্ষুণ্ণ হয়েছে। এই ব্যাপারে দুদকের নিষ্ক্রিয়তা দুঃখজনক বলেও মন্তব্য করেছেন তিনি। দুদকের শিডিউলভুক্ত যদি কোনো অপরাধের অভিযোগ থাকে, দুদকে তো ওটা আমাদের নেওয়া ছাড়া তো বিকল্প কিছু নাই। আমরা দেখবো, অভিযোগটা পরীক্ষা করে দেখবো। আমি এখনো দেখি নাই। আমরা তো সব অভিযোগ দেখি, সব যত অভিযোগ আছে সব অভিযোগই আমরা পর্যালোচনা করা হয় এখানে। সেটাও করা হবে, শিডিউলভুক্ত হলে হবে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের নামে বিদেশে কোনো সম্পদ আছে কিনা তার খোঁজ নিতে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউকে চিঠি দেওয়া হয়েছে। আগামী 6 জুন বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে ডেকেছে দুদক। এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তা আকরাম হোসেনের 6,70,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার স্ত্রীর ব্যাংক হিসেবে 15 বছরে জমা হয়েছে 126,33,00,000 টাকা। একই সময় তুলে নেওয়া হয়েছে 125,25,00,000 টাকা। তবে স্ত্রীর নামে ব্যবসা দেখানো হলেও লেনদেন করেছেন এনএসআই কর্মকর্তা আকরাম হোসেন। এসব অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সুশৃঙ্খলভাবে হয়েছে, ভোট পড়েছে 35% মতো। বিকেলে নির্বাচন কমিশনের সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে অবাধ, নিরপেক্ষ এবং সুশৃঙ্খলভাবে ভোট হয়েছে। সিইসি আরও জানান, ভোটের অনিয়মে 30 জনকে আটক করা হয়েছে এবং অসুস্থতার কারণে একজন মারা গেছেন বলে তিনি জানিয়েছেন। যে উপস্থিতির যে তথ্য পেয়েছি সেটা আমার বা আমাদের পর্যালোচনায় এটা 35+ হতে পারে। 35+, বেশি হতে পারে, কমও হতে পারে। 35+, কারণ নিশ্চিত করে বলতে আরো হয়তো 20-25 ঘন্টা সময় লেগে যেতে পারে। পুরো জিনিসটাই ছিল সারাদিন ভর দৃশ্যমান, কেউকে প্রতিহত করা হয়নি। যারা গেছেন, যারা অবজারভার যারা গেছেন, যারা আমাদের মিডিয়ার ভাই বোনরা সকলেই অবাধে যে কোনো তথ্য সংগ্রহ করতে পেরেছেন সচিত্র। বিশ্বব্যাপী যুদ্ধ আর অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ত্র নয়, মানুষের জীবনমান উন্নয়নে এই অর্থ ব্যয় করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশে দেশে যুদ্ধ সংঘাত ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব তুলে ধরে ক্ষুধা দারিদ্র্য নির্মূলে তিনি জোর দেন। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিশ্বের সংঘাতপূর্ণ স্থানগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্বস্ত নাম বাংলাদেশ। রিপোর্ট করছেন রুকনুজ্জামান। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন এবং বিশ্ব শান্তি রক্ষায় শাহাদত বরণকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শহীদ শান্তিরক্ষীদের স্মরণের পাশাপাশি আহতদের সম্মাননা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। দেশের জন্য সম্মান বয়ে আনা শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসাও করেন তিনি। শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। আমরা সর্বজনীন স্বীকৃত এবং বিশ্বের বুকে রোল মডেল। এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী, টেকসই পরিশ্রমী নিবেদিত প্রাণ সদস্যদের মহান আত্মত্যাগ ও অমূল্য অবদান। আমরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণে ৩৬ বছর উদযাপন করছি। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে। যুদ্ধ আর অস্ত্র প্রতিযোগিতায় অর্থ ব্যয় না করে দারিদ্র্য আর ক্ষুধা দূর করায় মনোযোগী হতে আবারও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছেন তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবনমান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। কিন্তু এই সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরও কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। কাজে আমি সবসময় যেখানে যাই এই একটা আহ্বানই জানাই, সংঘাত না, যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা। পরে দক্ষিণ সুদান সহ বিভিন্ন দেশে শান্তি মিশনে থাকা শান্তিরক্ষীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এই সরকার ভোটের বাক্স নিজেরাই দখল করে যাকে খুশি তাকে এমপি করে নিচ্ছেন। নরসিংদীর পলাশে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব মন্তব্য করেন। বলেন, সাম্প্রতিক ঝিনাইদহের একটি ঘটনা প্রমাণ করে এমপিরা কোথায় নামিয়ে এনেছে সরকার। চরণনগরদী বাজারে পলাশ উপজেলা বিএনপি আয়োজিত সভায় ডক্টর মঈন খান আরও জানান, বিএনপি যেমন ভোট বর্জন করেছে তেমনি আওয়ামী লীগের ভোটাররাও ভোট বর্জন করেছে। এই সরকার নির্বাচনে নিজেরাই বিভেদ করছে। তিনি বলেন, সরকার যতই গলাবাজি করুক না কেন তারা এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন। শুধু বিএনপির ভোটাররা ভোটকে বর্জন করে নাই, আওয়ামী লীগের ভোটাররাও এই ভোটকে বর্জন করে। ইচ্ছে মতো যাকে খুশি তাকে এমপি করে নেয়। এমপিদের পর্যায়ে কত নিচে নেমেছে ঝিনাইদহের সাম্প্রতিক একটি ঘটনায় আপনারা তা দেখতে পেয়েছেন। আওয়ামী লীগ এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, সেই অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, আওয়ামী লীগ সরকার চোর আর লুটেরা তৈরির কারখানা। তার দুটো স্যাম্পল আজিজ এবং বেনজির। যারা আজিজ বেনজির তৈরি করেছে তাদের এমনি এমনি যেতে দেওয়া হবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ঢাকার মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও নামের একটি সংগঠন। এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার পতনের ভয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। মান্না আরও বলেন, মিথ্যে দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়াকে বন্দী রেখেছে সরকার, অথচ হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর বেরোলেও নিজেদের লোক হওয়ায় আজিজ এবং বেনজিরকে গ্রেফতার করা তো দূরের কথা, একটি মামলাও দেওয়া হয়নি। কত শত নয় হাজার কোটি টাকা বানিয়েছে লুট করে, সেগুলোর কোনো ব্যবস্থা নেয় নাই। অথচ বেগম জিয়া বিদেশ একটা সহায়তা দিয়েছিল 2 কোটি টাকা, টাকা মেরে খান নাই। সেই টাকা 2 কোটি এখন সুদে আসলে 8-10 কোটি টাকা হয়ে গেছে। তাকে প্রায় সারা জীবনের জন্য কারাবাসের সাজা দিয়েছে, কিন্তু বেনজিরের নামে এখনো মামলাও হয়নি। যারা বেনজিরকে তৈরি করেছেন, যারা আজিজকে তৈরি করেছেন, তাদেরকে এমনি এমনি যেতে দেওয়া যাবে না। যে এখন আর
আওয়ামী লীগকে খোঁজা হচ্ছে না, ওদের বটি বটি করে টুকরা খোঁজা হচ্ছে। কত হৃদয় বিতরক বিষয়। খুব বড় বড় করে বলে 3 বারের এমপি 3 বারই ভোট ডাকাতি করেছেন। ওরা ডাকাতের সর্দার, লজ্জাও নাই, যা ইচ্ছা তাই বলেন, যা ইচ্ছা তাই করছেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের মূল ঘাতক আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পালিয়ে যাওয়ায় হত্যার মোটিভ উদ্ঘাটন করা যাচ্ছে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদিকে কলকাতায় সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে পাওয়া মাংসের দলা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর কথা বলেছেন ডিবি প্রধান হারুন রশিদ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 15 দিন পার হলেও এখনো ধোঁয়াশা কাটেনি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার কারণ নিয়ে। এমনকি খুঁজে পাওয়া যায়নি আনারের লাশ। মোটিভ উদ্ঘাটন ও লাশের খোঁজে কলকাতা পুলিশের সঙ্গে তদন্ত করছে বাংলাদেশি গোয়েন্দারা। ডিবি প্রধান হারুন রশিদ জানান, এখনো হতাশ হওয়ার কিছুই নেই, রহস্য বের হবেই। সেফটি ট্যাঙ্কি সুয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে, তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্যের কিনা। এদিকে ডিএমপি কমিশনার জানান, মূল ঘাতক আখতারুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করলে বেরিয়ে আসবে এমপি খুনের রহস্য। তাকে গ্রেপ্তারে ভারতের সঙ্গে আলোচনা চলছে। হত্যার মোটিভ কি, এটি এখনো পর্যন্ত বাংলাদেশি পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি। এর মূল কারণ এটির যিনি ষড়যন্ত্রকারী, এটির যিনি পরিকল্পনাকারী, তিনি এখন দেশের বাইরে রয়েছেন, তাকে গ্রেপ্তার করা যায়নি বিধায় এটি এখনো কিছুই উদ্ধার করা যায়নি। বাংলাদেশের আইনে বিচার হতে পারে এবং ইন্ডিয়াতে ঘটনা ঘটেছে, ইন্ডিয়াতেও বিচার হতে পারে। তো সুতরাং এটি আমাদের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তারপরে করা হবে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এমপি আনোয়ারুল আজিম আনার মামলাটি তদন্ত করার দাবি করেন হাবিবুর রহমান। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ভিসা জটিলতায় কলকাতায় যাওয়া আটকে আছে নিহত এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের। ভিসা হাতে পেলে আজ বা কাল সকালে কলকাতায় যাবেন ডরিন। সকালে কালীগঞ্জে এমপির বাসভবনের সামনে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি। ডরিন জানান, কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিং ট্যাঙ্ক থেকে মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে, তবে ডিএনএ টেস্টের জন্য আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি তাদের পরিবারকে। এখনো পর্যন্ত ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি, তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। আর ডিএনএ টেস্টের যে ব্যাপারটা বললেন, এটা আমার সাথে এখনো পর্যন্ত এরকম কোনো কথা হয়নি, তবে যেটা আমরা নিউজে দেখছি যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে, তো অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না। দুদিনের টানা বৃষ্টিতে উজানের ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে শহরতলী নদীর দুটি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। স্থানীয়রা জানান, বাঁধ ভেঙে যাওয়ায় এলাকার প্রায় 50টি মাছের খামার পানিতে তলিয়ে যায়। এতে প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে খামারিদের। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম আহমেদ জানিয়েছেন, রাতে খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে দুটি বাঁধ ভেঙে সদর উপজেলার রিচি, লুকরা এবং লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। নরসিংদীতে আওয়ামী লীগ নেতা এবং সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। রাতে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান, রাতে দলীয় কার্যালয় থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মাহবুবুল হাসান এবং তার কয়েকজন সহযোগী। পথে দুর্বৃত্তরা তাদের উপর গুলি এবং অস্ত্র দিয়ে হামলা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগ নেতা এবং সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান। এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পৃথিবীর সব পর্বতে বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়ানোর স্বপ্ন দেখেন সদ্য এভারেস্ট জয়ী বাংলাদেশি পর্বতারোহী ডাক্তার বাবর আলী। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই আগ্রহের কথা জানিয়েছেন বাবর। মঙ্গলবার রাতে কাঠমান্ডু থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর তার বীরোচিত সম্মাননা দেওয়া হয়েছে। নিজ শহরে ফিরে বাবর বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তার এভারেস্ট জয়ের দুঃসাহসিক সেই অভিযানের কথা জানান। এভারেস্ট জয়ের চেয়েও অভিযানের অর্থ জোগাড় করাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই পর্বতারোহী। জানান আগামীতে জয় করতে চান পৃথিবীর বাকি সকল পর্বত শৃঙ্গ। এভারেস্ট জয়ের পাশাপাশি প্রথম বাংলাদেশী হিসেবে ৮,০০০ মিটারের লোৎসে পর্বত জয় করেছেন বাবর আলী। কোরবানিকে সামনে রেখে পশু মোটা তাজা করা হচ্ছে মেহেরপুরে। জেলার চাহিদার তুলনায় উদ্ধৃত পশু ১ লাখ, যা বিক্রি হবে দেশের বিভিন্ন জেলায়। চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। এবার প্রায় ১১০০ কোটি টাকার পশু বিক্রির আশাবাদ ব্যক্ত করেছেন খামারিরা। তবে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। তুহিন অরণ্যের পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। দেশীয় পদ্ধতিতে পশুপালনে বেশ সুনাম মেহেরপুরের। জেলায় প্রায় ২২,৫০০ খামারে চলছে মোটা তাজা করে গরু ও ছাগল উৎপাদন। ভারত থেকে পশু আমদানি করা হলে ক্ষতির মুখে পড়ার শঙ্কা খামারিদের। কোরবানির টার্গেটে 10টা গরু এবছর রেডি করছি। তো আমার টার্গেট এই মুহূর্তে হয়তো আগামী কয়েক বছরের জন্য এই 10 থেকে 15টার মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো। বাইরের থেকে যদি গরু না আসে চোরাই পথে, তাহলে ইনশাল্লাহ আশা করছি প্রান্তিক খামারি যারা আছি তারা গরুর দাম ভালো পাবে। খামারিদের একটু সহযোগিতা করা হয়, তাহলে আমরা খামারিরা হয়তো কিছুটা সফলতা পেলেও পেতে পারি। ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা বেশি থাকায় এ ছাগল পালন করে লাভবান হচ্ছে অনেক খামারি। প্রথমে আমি একটা ছাগল কিনলাম ব্ল্যাক বেঙ্গল। এই ছাগল এখানে প্রতি বছরে 6 মাস পর পর 3টি 2টো 4টি করে বাচ্চা দেয়। সেই বাচ্চা এখানে আমার ছাগল 21-22টা ছাগল হয়ে গেল। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করছি, আমারও অনেক উন্নতি হয়েছে। বছরে আমার 4টি 5টা এরকম ভাব ছাগল আমি এই বছরেই বিক্রি করেছি, 6টা বিক্রি করেছি, এখনো 5টা বিক্রির উপর আমরা রেখেছি। জেলায় 90,000 কোরবানির পশুর চাহিদা মিটিয়ে প্রায় 1 লাখ পশু যাবে ঢাকা, গাবতলী সহ দেশের বিভিন্ন জায়গায়। মেহেরপুর জেলা একটি প্রাণী সম্পদ সমৃদ্ধ জেলা। এখানে ব্ল্যাক বেঙ্গল গোট ছাগলও পাওয়া যায়। তো এই জন্য আমাদের হাসপাতালে অনেক রোগীর চাপ থাকে। তাছাড়া আমরা বিভিন্ন খামার পরিদর্শন করি, সেখানে কোনো পরামর্শ থাকলে সেগুলো প্রদান করি। মেহেরপুরের জন্য প্রায় লক্ষাধিক পশু, গবাদি পশু কোরবানি হবে। এখানে প্রচুর পরিমাণে আপনারা জানেন যে গাড়লের একটা প্রচলন আছে, এখানে ভেড়াও আছে। জেলায় 1,520টি গরু, 1,31,059টি ব্ল্যাক বেঙ্গল ও যমুনাপাড়ি ছাগল সহ 59,461টি মহিষ এবং ভেড়া কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনী। উপজেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে এ সহায়তা দেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক। জয়পুরহাটে আইআরওর ভূমি রেজিস্ট্রেশন ও নিকার রেজিস্ট্রেশনের রেকর্ডপত্র পরিদর্শন ও মতবিনিময় সভা হয়েছে। এ সময় বক্তারা ভূমি রেজিস্ট্রেশন সহজ করে ডিজিটালের আওতায় আনা ও বাল্যবিবাহ বন্ধের দাবি জানান। মাগুরায় জোড়া খুনের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। মাগুরা জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। 30 ডিসেম্বর রাতে সন্ত্রাসীদের হাতে খুন হন আপন 2 ভাই সবুজ ও হৃদয়। কেরানীগঞ্জে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড CREC এর প্রধান কার্যালয়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মিডিয়া ওপেন ডে ও বাংলা ভাষা কোর্সের প্রশিক্ষণ শুরু হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জের কোন্দা ইউনিয়নে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ইয়াং। ময়মনসিংহে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে এর উদ্বোধন করেন ঘাটাইল এরিয়ার জিওসি মেজর জেনারেল হোসাইন মোহাম্মদ মাসিহুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিষয়ে মানববন্ধন করেন তারা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে দিয়ে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা হবে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। বিদেশি বেনজিরের সম্পদ অনুসন্ধানে বিএফআইইউকে দুদকের চিঠি। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে তৃতীয় ধাপে 87 উপজেলার ভোট গ্রহণ সম্পন্ন, আহত অন্তত 17। সুশৃঙ্খলভাবে নির্বাচন হয়েছে, ভোট পড়েছে 35% মতো বলেছেন সিইসি। শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্বে নির্ভরযোগ্য নাম বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী। যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। এমপি হত্যায় এখনো মোটিভ বের করা সম্ভব হয়নি জানিয়েছেন ডিএমপি কমিশনার। উদ্ধার করা মাংসের ফরেনসিক পরীক্ষা চলছে। কলকাতায় যাচ্ছেন আনারের মেয়ে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews সাবস্ক্রাইব করতে পারেন, youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।